মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে এটা রেকর্ডেড ৩৬০০+ পুলিশ কর্মকর্তা এবং সদস্যদেরকে বাংলাদেশে হত্যা করেছে ডক্টর ইউনূস ইচ্ছে করে। আই রিপিট ইট, আমার কাছে প্রমাণ আছে। এই পুলিশ হত্যার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন জিজ্ঞেস করেছে, সেই পুলিশ হত্যার বিষয়ে ইউনাইটেড নেশন জিজ্ঞেস করেছে। এই জন্য বিএনপিকে অবশ্যই এই বিষয়টাকে সূক্ষ্মভাবে ধরলেও কঠিনভাবে ধরতে হবে যে এই পুলিশ হত্যার বিচার বাংলাদেশের জনগণ যেভাবে চায়, আপনাদেরকে যারা এখন নিরাপত্তা দিচ্ছে সেই পুলিশ বিভাগও কিন্তু চায়। অতএব আপনারা এটাকে অস্বীকার করতে পারবেন না। তার বাইরে আন্তর্জাতিক ভাবে তো এই সরকার, এমনকি আমেরিকার প্রেসারেও রয়েছে, যেটা আমি আরো কিছুদিন পরেই প্রকাশ করব। অতএব সেইটা তো এখন রেকর্ডেড। অতএব সেই কাজগুলো, সেই বিচারগুলো আলটিমেটলি এই যে উপদেষ্টা পরিষদ, তাদের কাউকেই ছাড় দেয়া যাবে না। এর অর্থ হলো ছাড় আমি দেই আর না দেই, বাংলাদেশ দিবে না, বাংলাদেশের আইন দিবে না, বাংলাদেশের কোন সরকার দিবে না। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডে যে এখানে পুলিশ হত্যা হয়েছে না, এই 2 দিনে ঢাকা শহরের যে ইউটিউব গুলোতে আমরা যেসবগুলো দেখছি, সেসবগুলো দেখা যাচ্ছে যে এই মেটিকুলাসলি ডিজাইনের তারা বিভিন্ন থানাতে যে তারা পুড়িয়ে মারছে, আর সেই থানা থেকে পুলিশ তাদেরকে রক্ষা করার জন্য আকাশের দিকে গুলি করে করে রাস্তা দিয়ে পালাচ্ছে বা 10 জন মিলে যাচ্ছে। তাদেরকে তারা বলছিল যে এই দেখেন এখানে আক্রমণ করছে, চলে এসেছে। এটা কন্টিনিউয়াস চলছিল পুরো রাত ব্যাপী 2 দিন। আমি লক্ষ্য করেছি তারেক জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিষয় নিয়ে মন্তব্য করেননি গত 18 বছর। একটি বিষয় নিয়ে মন্তব্য করেননি, ভালোও বলেননি, খারাপও বলেননি। আমি আবার ফিরে যাই যে ওনার পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ এবং এই সার্বিক বিষয় দিয়ে তিনি যে ক্ষমতায় বসলেন, সেটাকে উনি একটা গণতান্ত্রিক আবরণ দেওয়ার জন্যে উনি হয়তোবা, এবং হয়তোবার অর্থ হলো আমি মনে করি যে উনি এই পুলিশ হত্যার তদন্তে হাত দিবেন। এর আরেকটি কারণ, পৃথিবীর সকল দেশের মৌলিক নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম হলো পুলিশ বিভাগ, এবং এই মৌলিক নিরাপত্তা যারা এখন বর্তমানে আছেন, গত 18 বছর তারা আমাদের সাথে কান্নাকাটি করেছেন, আমাদের সাথে ফোনে কথা বলেছেন, কিন্তু সরকারের কারোর সাথে তারা কোনো কথা বলতে পারেনি। কিন্তু এখন কিন্তু তারা কথাগুলো বলতে পারছে, এখন কিন্তু তারা দাবি তুলতে পারছে, এখন তারা বলতে পারছে যে আমার কলিগ যাকে হত্যা করা হয়েছে তার অন্তত পক্ষে পরিবারেরকে আপনারা একটু সহযোগিতা করুন, এইভাবে কথাটা উঠছে। অতএব আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমি জানি না উনাকে কেন শিলং বলা হয়, সালাউদ্দিন শিলং হিসাবে উনি পরিচিত, তিনি বলেছেন 24 ঘন্টা বা একদিন আগে যে পুলিশ হত্যার তদন্ত হবে। আচ্ছা, আমি পুলিশ হত্যার তদন্ত হবে তাতে এই যে নব্য ফ্যাসিস্ট পার্টি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই পার্টি যেটাকে আমি সাংবাদিক হিসেবে দাবি রেখে যাই যে তারেক জিয়া এটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, কারণ তারা মেট্রো রেল পোড়ার সাথে যুক্ত, তারা বিটিভি ভবন পোড়ার সাথে যুক্ত, তারা সেতু ভবন পোড়ার সাথে যুক্ত, তারা পুলিশ হত্যার সাথে যুক্ত, তারা প্রেগনেন্ট পুলিশের হত্যার সাথে যুক্ত, তারা 32 নম্বর ভাঙ্গার সাথে যুক্ত, তারা বাংলাদেশের এমনকি যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সাংবাদিকতার স্বার্থে এই প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার সাথে যুক্ত, তাদেরকে আপনি ছাড় দিলে আপনাকেও পুড়িয়ে দিবে একদিন, এবং সেই দিন বেশি দূরে নয়। এই জন্য হয়তো বা তারা কেক কাটা হচ্ছে, যেটা দিয়ে আমরা শুরু করলাম। সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আপনারা ট্রাইব্যুনালে ফাঁসি দিতে পারেন, উনি এক্সিকিউটিভ প্রধান হিসাবে, যে বাংলাদেশে যত খুন হয়েছে তার জন্য ওনার ফাঁসি হবে, তাহলে গত 18 মাসে যত খুন, যত জেলে হত্যা, সমস্ত কিছুর জন্য আমি মনে করি 1 মিলিয়ন টাইম ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া উচিত। অতএব আমরা পুলিশ ডিপার্টমেন্টের যারা আমাদেরকে শুনছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যারা এই বিষয়টা নিয়ে ওয়াশিংটন ডিসিতে কাজ করি, আপনারা এটা ভুলে যাবেন না, আপনারা প্রতিদিন সরকারের কাছে এই দাবিটা করবেন, এবং সরকারের বা বর্তমান যে রাজনৈতিক শক্তি বিএনপি যদি এটাকে কোনো কারণে
বিচারের আওতাধীন না আনে তাহলে এই ফাঁদে তারাই পড়বেন, কারণ ইতিমধ্যে তাদের পরিকল্পনা তারাই ফাঁস করে দিচ্ছে যে জামাত যেহেতু একটা বিরাট পোর্শন এই পার্লামেন্টের দখল করে আছে, তারা বারবার এই ঢোলটা বাজাবে যে বিএনপি হত্যা করেছে। যেমন তারা বলেছে গত 18 মাসে যত চাঁদাবাজি যত কিছু সব বিএনপি করেছে। তারা এই করে নির্বাচনকে কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিল, যে মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে পাশ করিয়ে দেবে। অতএব আমরা যে যত কথাই বলি না কেন, আইন খুঁজে দেখবে বা ইনভেস্টিগেশন করে দেখবে এর পিছনে আসলে দায়ী কে। আমাদের সেই সময়কার 5ই অগস্ট এবং 4 অগস্ট থেকে 7ই অগস্ট পর্যন্ত, তারপরেও আমরা যদি লক্ষ্য করি যে এই ধ্বংসযজ্ঞের সাথে যে ফেজগুলো, এসবগুলো তো যেহেতু সবার হাতে মোবাইল, সবার হাতে সেলফোন, অতএব আমরা কিন্তু এই ডকুমেন্টগুলো আছে, পৃথিবীর কোথাও না কোথাও আছে, এবং এই ফেজগুলো আছে। আমি কোনো ক্রমেই বলছি না যে বিএনপি এই দায় তাদের উপর, জামাত চেষ্টা করবে না তাদের উপর বর্তাতে, এমনকি এনসিপিও করবে, জামাত করবে। বিএনপিকে যেটা প্রমাণ করতে হবে, প্রথমত তারা যখন নিজেরাই ইনভেস্টিগেশনের কথা বলছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির মহাসচিব যিনি ওই লোকাল গভর্নমেন্ট মন্ত্রী তিনিও বলছেন, অতএব দুইজন পাওয়ারফুল ব্যক্তি যখন, সরকারের পাওয়ারফুল ব্যক্তি যখন বলছেন, তখন আমার দৃঢ় বিশ্বাস বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে তাকে ক্লিন করার জন্য। যেমন 18 মাসে নির্বাচনের আগে 18 মাস জামায়াতে ইসলামী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারা কিন্তু মানুষকে সহায়তা করেছে, এটা সত্য কথা, এটা তারা প্রমাণ করতে চেষ্টা করেছে। দেখেন আমরা কিন্তু টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করছি না, আমি দেখেন আপনার জন্য এই যে খাবার নিয়ে এসেছি, এই যে অতএব তারা প্রমাণ করতে চেষ্টা করেছিল যে আপনারা তো বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, বাংলাদেশের স্বাধীনতা দেখেছেন, আমাদেরকে একবার আল্লাহ চাচ্ছে আমাদেরকে, অতএব আপনারা আল্লাহর ইশারায় আপনার ভোটে আমরা ক্ষমতায় গিয়ে করব, এবং সেটা বিএনপির উপর চাপানোর প্রয়োজন। বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, এটাই আমি মনে করি সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মির্জা ফখরুল এটাই বলছেন, কারণ ওনারা আসলে বিএনপির নীতি নির্ধারক। আই রিপিট, তারা কিন্তু এই দুইজন কিন্তু, যেমন ডক্টর ইউনূসের মন্ত্রিসভায় অনেকেই ছিলেন, কিন্তু আমরা জানি কারা নীতি নির্ধারক ছিলেন। এই টেম্পো দখল করার মতন যারা যারা আমাদের গোপালগঞ্জে আক্রমণ করে অনলাইনে বসে বসে দেখছিলেন, তারাই সেখানে নিয়ন্ত্রণ করছিলেন। অতএব এই চ্যালেঞ্জটা যেহেতু বিএনপি সদিচ্ছায়, কারণ আওয়ামী লীগ এই প্রেসার বিএনপিকে এখনো করেনি তেমন ভাবে, আমি বলবো ইউএস এর পররাষ্ট্র দপ্তর এখনো তেমন ভাবে এই বিষয়টি নিয়ে আলাপ করেনি। এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সবাই তাদেরকে নোট দিয়েছে যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সমস্ত কিছুই নির্বাচিত সরকার করবে, এটা আশা করি। যেমন 5 জন আইন আমি বলছি এখানকার কংগ্রেসম্যান 23শে ডিসেম্বর যে চিঠি দিয়েছেন, সেই চিঠির একটা সেন্টেন্সে ছিল যে বর্তমান সরকার তথা ইউনূসের সরকার অথবা ভবিষ্যতের নির্বাচিত সরকার, অতএব এই কাজগুলো এখনো তেমন প্রেসার হিসেবে আসেনি বা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে বিএনপি নিজকেই মুক্ত করার জন্য এই কলঙ্ক থেকে আমার মনে হচ্ছে বিএনপি এই কাজটা করবে। আর যদি না করে তাহলে আমার কথা মিথ্যা হবে, আমার কথা মিথ্যা না হোক, আমার কথা মিথ্যা না হয়ে বিএনপি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক এবং প্রমাণ করুক যে তারা এটার সাথে যুক্ত ছিল না। 32 নম্বরে যারা তারেক জিয়ার নামে স্লোগান দিয়েছে তারা প্রমাণ করুক যে এরা শিবিরের লোক। যেমন ওই যে কিসের নিচে বসবাস করে প্রাণী বলা হচ্ছিল যে লুঙ্গির নিচে, এরা কি ওরাই? এটা বিএনপি কে, তারেক জিয়াকে প্রমাণ করতে হবে। নাভিশ্বাস উঠেছিল বাংলাদেশের মানুষের ডক্টর ইউনূসের সময়কালে। তারা প্রতি মুহূর্ত নয় প্রতি ক্ষণ গুনছিলেন যে কখন এই মনস্টার বিদায় নিবে। যদিও এই মনস্টার আপাতত মনে হচ্ছে বিদায় নিয়েছে আমাদের ফ্রন্ট সিন থেকে, কিন্তু এখনো তার রেশ পুরাপুরি বাংলাদেশে অবস্থান করছে। এটা এখনো মনে হচ্ছে সেই রেশ বাংলাদেশে চলছে, মব এখনো চলছে, আইনের শাসন বলবৎ নেই এখনো পর্যন্ত। মব সৃষ্টি করে বিভিন্ন জায়গা থেকে অন্যায়ভাবে মানুষ
মানুষকে আঘাত করা হচ্ছে, এমনকি যারা মব সৃষ্টি করে অফিস দখল করেছিল তাদেরকে আবার মব সৃষ্টি করে অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে। অতএব সমস্ত কিছুই দেখা যাচ্ছে আগের পরিস্থিতি। এমনকি ডক্টর ইউনূস আজকে ওনার পরিষদের বা ওনার যে উপদেষ্টা পরিষদ ছিল সেই পরিষদের একজনের সরকারি বাসায় ওনারা কেক কাটছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তখনই আমার মনে প্রশ্ন জেগে উঠে যে আসলে কেক কাটা, ইফতারিতে কেক কাটাটাই একটা পশ্চিমা বিষয়। সেখানে আমি আরব দেশীয় অথবা আমাদের ইসলামী কোন ইয়াতে আমি কেক কাটার বিষয়টা ইফতারির সময় আমি দেখিনি। সো তারা কি বর্তমান যিনি ক্ষমতাসীন, যেহেতু ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ইউজ করেছেন, আমিও কন্টিনিউ করছি, সেই সকল নির্বাচনে যিনি প্রধানমন্ত্রী হয়ে বসেছেন তাকে কি ট্র্যাপে ফেলানোর জন্য ওনারা সাকসেস হয়ে গেলেন, এরকম একটা কেক কাটা কি হচ্ছে? সেখানে আমি দু একজনকে পাইনি খুঁজে, যারা আসলে আমরা যদি বলি যে ডক্টর ইউনূস যাদেরকে বলেছেন তারা আমার নিয়োগকর্তা, সেরকম কাউকে আমি সেখানে দেখিনি। অতএব নিয়োগকর্তারা নিশ্চয়ই এখন তেজপুত্র কিনা সেটাও আমাদের ভাববার বিষয় হয়ে গেছে। কারণ ডক্টর ইউনূস যে অপরাধগুলো করেছেন, নিজের ব্যবসা জন্য যে অপরাধগুলো সংগঠিত করেছেন, উনি দেশকে ক্ষমতা দখল করে এবং এই অপরিপক্ক শিশুদেরকে সাথে নিয়ে উনি যে করেছেন, এখন তাকে রক্ষা করতে হলে যে বর্তমান সরকারের সাথে তার সুসম্পর্ক রাখতে হবে, হয়তোবা তাই ওরা তেজপুত্র। এখন আপনি যে কথাটা বললেন 10 দিন সময়, আসলে আমরা যেটা সাধারণত একজন এক্সিকিউটিভ প্রধানকে দিয়ে থাকি 90 দিন না দিলাম 30 দিন তো দেব, 30 দিন না দিলাম আধা মাস তো দেব। আচ্ছা, আমরা হিসাব করে দেখলাম যে 10 দিনে উনি কি চমক দেখিয়েছেন। আমার কাছে এখনো পর্যন্ত তেমন কোনো চমক নেই, একটি চমক ছাড়া। চমকটা আসলে বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, যে কোনো উপায়ে তারা তাদের প্রেক্ষাপট যায় যেটাই হোক না কেন, সেই বিএনপির একজনকেও গুরুত্বপূর্ণ এই পদে না দিয়ে ডক্টর খলিলুর রহমানকে অন্যান্যরা পররাষ্ট্রমন্ত্রী পদে বসিয়েছেন। এটা ছিল আমার কাছে গত 10 দিনের মানে শপথের সময় এর সবচেয়ে বড় চমক, যেটা বিএনপির আমি মনে আমি বলি যে বিএনপির এমন কোন সিনিয়র নেতাও আমার সাথে এটাতে দ্বিমত করবেন না, কারণ এটা ছিল রিয়েল চমক। আরেকটি মারাত্মক চমকের কথা আমি উল্লেখ করতে আসলেই চাই আপনার সাথে, সেটা হলো বাংলাদেশের সংবিধান কাটা ছিঁড়া করে সেখানে লেখা হয়েছে আমাদের নাকি একটি জাতীয় ধর্ম আছে, কিন্তু সংবিধানের যে অনুচ্ছেদে বলা আছে এই দেশের সকল শ্রেণীর মানুষ, সকল ধর্মের মানুষ সম অধিকার এক্সারসাইজ করবে। সেখানে প্রথমবারের মতন, আমি যদি ভুল না করি, অন্য কেউ হয়তো বা পরবর্তীতে আপনার এই শো দেখে আমাকে হয়তো বা ভুল সংশোধন করে দেবেন, কিন্তু তারপরেও এটা আমার ভুল নয় এই কারণে, কারণ বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান শুধু ইসলাম ধর্মের অনুশাসনে বা সেখান থেকে পাঠ করে হবে, এইটা বোধহয় বাঙালিদের নয়, আমাদের বাংলাদেশ এই জন্য তৈরি হয়নি। এবং সেখানে অন্যান্য খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু কারো ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়নি। এটা ছিল দ্বিতীয় চমক। আর তৃতীয় চমক হিসেবে আমি যদি দেখতে করি, তিনি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের সকল মানুষের, বাংলাদেশের বাইরের যে পৃথিবীতে যারা আমরা বসবাস করি সেখানের সিংহভাগ মানুষের, যাকে আমরা মানে মনে প্রাণে বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতির পিতা, তাকে এখনো উনি শ্রদ্ধা জানাননি। এই সমস্যাগুলো নিয়ে আমরা আমার মনে হয় আমি আরো 20 দিন সময় নিয়ে তারপর আসলে ওনার সম্বন্ধে, এই সরকারের ভবিষ্যৎ সম্বন্ধে কিছু মন্তব্য করা যাবে। তবে এখনো সময় শেষ হয়ে যায়নি। কিছু কিছু জিনিস যেমন দেখা যাচ্ছে স্বপ্রণোদিত ভাবে কিছু যে সকল রাজনৈতিক দলের অফিস বন্ধ, তারা খুলে দিচ্ছে, নিজেরা খুলে দিচ্ছে। আবার সেই এনসিপি যারা এই মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতা দখল করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসায়, তারা গিয়ে আবার সেটা পুড়িয়ে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। সেটার প্রতি উনি নজর দিচ্ছেন না, কারণ ডেমোক্রেটিকলি ইলেক্টেড যদি উনি নিজেকে বলতে চান, যদিও সকল, তাহলে এসবগুলোর প্রতি ওনার এই মুহূর্তেই নজর দেওয়া উচিত ছিল।
বাংলাদেশ পুলিশ হত্যার পর 5ই অগস্টের পর বিশ্বের প্রথম যে ব্যক্তিটি পুলিশদের একটি সংখ্যা সামনে তুলে ধরেন ইয়েতে ইউএস এর ক্যাপিটাল স্টেট ডিপার্টমেন্টে, তার নাম হলো দস্তগীর জাহাঙ্গীর। আমি নিজে আমি 3242 অথবা যে সংখ্যাটি আমি বাংলাদেশের, আমি নাম বলছি না, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের, তারা তখনও পর্যন্ত হাইডে ছিলেন বাংলাদেশের ভিতরেই, কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আগে থেকে আমি সক্ষম ছিলাম। সেই সুবাদে এই নাম্বারটি আমি সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমি প্রশ্ন তুলি যে এতগুলো পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। অফ দ্য রেকর্ডে ওরা আমাকে জানতে চেয়েছিল রিসোর্স। আমি বলছি আপনারা আপনাদের এম্বাসিকে জিজ্ঞেস করেন, আর আমি আপনাদেরকে রিসোর্স বলতে বাধ্য নই, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। তারপর তারা আমাকে আর এটা নিয়ে জিজ্ঞেস করেনি। এখন এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত যে 3200 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, 3200+ পুলিশ অফিসার।